আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের একটি অংশ শিখব। আজকে শিখব বনের প্রকারভেদ। গত ক্লাসে আমরা শিখেছিলাম বনের চিত্ত বিনোদন ও জীববৈচিত্র্যগত গুরুত্ব। আজকে আমরা শিখব বনের প্রকারভেদ। সারা বিশ্বে ও বাংলাদেশে বিদ্যমান বনসমূহের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বনকে কিছু ভাগে ভাগ করা যায়। বন আসলে দুই প্রকার, একটি হলো প্রাকৃতিক বন, অন্যটি হলো কৃত্রিম বন। এটি ভাগ করা গেল কিভাবে? কিসের ওপর ভিত্তি করে? বনের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। আচ্ছা, এই বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য? প্রাকৃতিক বৈশিষ্ট্য, মানে বনের জন্মানো গাছপালার প্রকৃতির উপর নির্ভর করে বনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাকৃতিক বন, একটা হলো কৃত্রিম বন। প্রাকৃতিক বনকে আবার চার ভাগে ভাগ করা যায়: পাহাড়ি বন, সমতল ভূমির বন, ম্যানগ্রোভ বন এবং জলাভূমির বন। আর কৃত্রিম বনকে পাঁচ ভাগে ভাগ করা যায়। একটি হলো সামাজিক বন ও কমিউনিটি বন, প্রাতিষ্ঠানিক বন ও কৃষি বন, সড়ক বাঁধ বন, বসত বন, সৃজিত উপকূলীয় বন। এই প্রকারভেদগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি প্রাকৃতিক বন। যে বন প্রাকৃতিক নিয়মে গড়ে উঠেছে তাকে বলা হয় প্রাকৃতিক বন। বন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রায় ১৬ লক্ষ হেক্টর, যা দেশের আয়তনের 10.84%। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু ভেদে দেশের পাহাড়ি বন, ম্যানগ্রোভ বন, উপকূলীয় বন ও শালবন রয়েছে। পাহাড়ি বন এটি কোথায় অবস্থিত? এটি প্রথমে আমাদের জানতে হবে। পাহাড়ি বন অবস্থিত চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় অবস্থিত। মানে এই কিছু জেলাতেই বাংলাদেশে পাহাড় রয়েছে, সুতরাং পাহাড়ি বন ওই সকল এলাকায় অবস্থিত। এ বনের আয়তন প্রায় 14 লক্ষ হেক্টর, যা দেশের মোট ভূমির 9.3%। বন বিভাগ নিয়ন্ত্রিত পাহাড়ি বনভূমির পরিমাণ 6.5 লক্ষ হেক্টর, যা নিয়ন্ত্রিত বনভূমির প্রায় 40%। উদ্ভিদ জাতীয়, এখানে এই সকল বনে কিছু উদ্ভিদ প্রজাতি রয়েছে, যেমন গর্জন, চাপালিশ, তেলসুর, সিভিট, সেগুন, গামার, চম্পা ইত্যাদি এই সকল বনের প্রজাতি। মানে এই সকল বনে সাধারণত এই সকল গাছই জন্ম নেয়। এই সকল বনে আমরা কিছু প্রাণী দেখতে পাই যা অন্য বনে আমরা দেখতে পাই না, যেমন হাতি, চিতাবাঘ, বন্য শূকর, বানর, অজগর, টিয়া ইত্যাদি। এরপরে দেখো সমতল ভূমির বন। এ বন অবস্থিত গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর ও দিনাজপুরে। এ বনের পরিমাণ প্রায় 1.2 লক্ষ হেক্টর, যা বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির 3.86%। উদ্ভিদ প্রজাতি এই বনের সাধারণত শালবন বলা হয়। এই বনকে শালবন বলা হয় কারণ এ বনে শাল গাছ জন্মে। শাল গাছকে অনেকে গজারি বলে থাকে। এটি হলো একটি সমতল ভূমির বনের ছবি। এই বনে কিছু উঁচু গাছ রয়েছে,
কিছু মধ্যম গাছও রয়েছে, এমনকি লতা জাতীয় ছোট গাছও রয়েছে। এরপরে যে বন সম্পর্কে আমরা জানবো সেটি হলো ম্যানগ্রোভ বন। এই ম্যানগ্রোভ বন পরীক্ষায় প্রচুর এসে থাকে। আচ্ছা, ম্যানগ্রোভ বনের অবস্থান সাধারণত পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক বন হচ্ছে ম্যানগ্রোভ বন। এই বনের অবস্থান হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। আচ্ছা, এই বনের পরিমাণ হলো প্রাকৃতিক এই বন এর আয়তন 6 লক্ষ হেক্টর, যা দেশের মোট ভূমির 4% এবং বন বিভাগ নিয়ন্ত্রিত ভূমির প্রায় 19.7%। এই বনের এই ছবিতে দেখো, এই বনে সুন্দরী ও লুনা বন গাছ রয়েছে, গুল্ম জাতীয় কিছু গাছ রয়েছে এবং যে খাড়া খাড়া উপর দিক দিয়ে খাড়া খাড়া দেখা যাচ্ছে এগুলো হলো শ্বাসমূল। আচ্ছা, এই বনে সাধারণত সুন্দরী, গেওয়া, কেওড়া, পশুর, বাইন, কাঁকড়া ইত্যাদি প্রজাতির গাছ দেখা যায়। এই বনে উল্লেখযোগ্য প্রাণীগুলোর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, শূকর, কুমির ইত্যাদি উল্লেখযোগ্য। সুন্দরবনের 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে গঠিত, মানে সুন্দরবনে 3টি বন্যপ্রাণীর অভয়ারণ্য রয়েছে। এগুলোর মোট আয়তন হলো 1.4 লক্ষ হেক্টর। এই যে বনাঞ্চল, এই বনাঞ্চলকে ইউনেস্কো 1997 সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এরপরে আরেকটি রয়েছে বন, সেটা হলো জলাভূমির বন, মানে এই বনের ভিতরে আবার পানি রয়েছে, জল রয়েছে, সেজন্য জলাভূমির বন বলা হয়। সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর ও বিল জুড়ে এই বন অবস্থিত। রাতারগুল দেশের অন্যতম একটি দৃষ্টিনন্দন জলাভূমির বন। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় এ বন অবস্থিত। এ বনের পরিমাণ প্রায় 23,000 হেক্টর, যা দেশের মোট ভূমির 0.16%। রাতারগুলের আয়তন 204 হেক্টর। রাতারগুলের আয়তন হলো 204 হেক্টর। এই বনে সাধারণত আমরা যে সকল গাছ দেখি সেগুলোর মধ্যে হিজল, করচ, পিটালি ইত্যাদি অন্যতম। বছরের অর্ধেক সময় এই বনে পানি থাকে, অর্থাৎ গাছগুলো পানির নিচে ডুবে থাকে। এই বনে সাধারণত আমরা বানর, মেছো বাঘ, ভোঁদড়, কাঠবিড়ালি, সাপ ইত্যাদি দেখি। অর্থাৎ বন্য প্রাণীগুলো প্রায় সব বনেই একই রকম। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রকারভেদের মধ্যে রয়েছে মানব সৃষ্ট বন বা কৃত্রিম বন। মানে বন তো 2 প্রকার, একটা হলো প্রাকৃতিক বন, একটা হলো মানব সৃষ্ট বন। তাহলে 2 নম্বর প্রকারভেদ পড়া হচ্ছে এখন। মানুষের দ্বারা সৃষ্ট কৃত্রিম বনকে সহজ কথায় আমরা বলি মানব সৃষ্ট বন। এটাকে কৃত্রিম বনও আমরা বলতে পারি। মানব সৃষ্ট বনের মধ্যে 1 নম্বরে আমরা বলতে পারি কৃষি বন, 2 নম্বরে বলতে পারি সৃজিত উপকূলীয় বন, 3 নম্বরে আছে উডলট, 4 নম্বরে আছে সড়ক বাঁধ বন, 5 নম্বরে আছে সামাজিক বা কমিউনিটি বন, আর 6 নম্বরে আছে অন্যান্য বন। অর্থাৎ মানব সৃষ্ট বনের ভেতরে কত ধরনের বন রয়েছে সেটি কিন্তু বলে শেষ করা যায় না, আমরা ইত্যাদি টেনে দিলাম। আচ্ছা, কৃষি বন, প্রথমে আসি কৃষি বন। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। গাছের প্রজাতি ও বনায়নের উদ্দেশ্যের ওপর ভিত্তি করে এই কৃষি বনকে আবার 3 ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হলো
ফসল কৃষি বন, তার পরেরটি হলো কৃষি তৃণবন, তার পরেরটি হলো সমন্বিত কৃষি বন, মৎস্য চাষ। আচ্ছা, এইগুলো সম্পর্কে আমরা আপাতত জানব হলো ফসল কৃষি বনের বৈশিষ্ট্য। মানে আমরা এটি ভালো করে জানব ফসল কৃষি বন কি বা এর বৈশিষ্ট্য সম্পর্কে। আচ্ছা, ফসল কৃষি বনে প্রধানত প্রধান উদ্দেশ্য হলো খাদ্য উৎপাদন করা, স্বল্প খরচে উৎপাদন করা। স্থান ভেদে বিভিন্ন গাছ থাকে এ সকল বনে, এবং এ সকল বনে মিশ্র ও আন্তঃফসলের সমন্বয় করা হয়। মানে বনের ভেতরে যদি আমরা অন্য কোনো ফসল চাষ করি সেটা হবে ফসল কৃষি বন। এরপরে আমরা জানব কৃষি তৃণবনের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথম বৈশিষ্ট্য হলো ফসলের ডোরা চাষ, মাঝে মাঝে বনজ গাছ উৎপাদন করা যায়। ডোরা চাষ মানে হলো চিকন একটি নালা করে সেইখানে ফসল লাগানো, মানে বনের ভেতর ভেতর ফসল লাগানো, এটাকে বলা হয় ডোরা চাষ। বেশি জমির প্রয়োজন হয়ে থাকে বায়ুর রোধী গাছ লাগানো যায়। যেখানে বেশি জমির প্রয়োজন হয় সেখানে বায়ুরোধী গাছ লাগানো যায়। আর মিশ্র খামার হয়ে থাকে, জ্বালানি কাঠ ও পশু খাদ্য উৎপাদন করা যায়, খাদ্যের পাশাপাশি ফল ও সবজির চাহিদা পূরণ করা যায়। এরপরে আরেকটি হলো সমন্বিত কৃষি বন মৎস্য চাষের বৈশিষ্ট্য। মানে একই সাথে আমরা কৃষিকাজও করব বনের ভেতরে, তারপরে মৎস্য চাষও করব, আবার বড় বড় গাছও লাগাবো। এইরকম বনের বৈশিষ্ট্য হলো জীবিকা নির্বাহের খামার হিসাবে বিবেচিত হয়, পশু পাখির জন্য উঁচু পাখির সমন্বয়ে খামার স্থাপন করা হয়, গাছের জন্য নিচু জমি ভালো হয় এবং মাঝারি জমিতে চাষ করা হয়, পাদভূমিতে মিশ্র চাষ খামার করা হয়। এরপরে সৃজিত উপকূলীয় বন, ম্যান মেড কোস্টাল ফরেস্ট, এটিও খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের বন সাধারণত নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় দেখতে পারি। সেখানে উপকূলীয় অঞ্চলে এই ধরনের বন 1965 সাল থেকে সৃষ্টি করা হচ্ছে। এ সকল বনকে আমরা অনেক সময় প্যারা বনও বলে থাকি। প্যারা মানে প্যারা শব্দের অর্থ হলো ছোট, তাহলে ছোট বনও আমরা অনেক সময় বলে থাকি। এ ধরনের বনের আয়তন প্রায় 2 লক্ষ হেক্টর, যা বাংলাদেশের আয়তনের 1.36%। উদ্ভিদ প্রজাতি, এই ধরনের বনে সাধারণত কেওড়া, ছইলা, বাইন, গোলপাতা ইত্যাদি রয়েছে। প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের মতো এ বন জোয়ার ভাটায় প্লাবিত হয়। বন্যপ্রাণী, এই ধরনের বনে হরিণ, মেছু বাঘ, শিয়াল, বানর, বন বিড়াল, বালিহাঁস ইত্যাদি দেখা যায়। তো আমরা প্রায় সকল বনে এই ধরনের পশু পাখি আমরা দেখতে পাই। উপকূলীয় বনগুলোকে আবার কিছু ভাগে আমরা ভাগ করতে পারি। উপকূলীয় জলবায়ুর ভিত্তিতে বনের শ্রেণী বিভাগ। উষ্ণমণ্ডলীয় জলবায়ুর ভিত্তিতে বাংলাদেশের বনভূমিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে রয়েছে চিরসবুজ বন। চিরসবুজ বন মানে যে সকল বনের পাতা একসাথে ঝরে না, সেগুলোকে চিরসবুজ বন বলা হয়। আর যেমন চাপালিশ, তেলসুর ইত্যাদি। অন্যদিকে পত্রঝরা বন হলো সেই সকল বন
যেখানে বৃষ্টিপাত ও তাপের অভাবে পানি গাছের পাতা ঝরে যায়, মানে বৃষ্টিপাত কম হলে কিংবা তাপ হ্রাস পেলে গাছের পাতা ঝরে যায়। যেমন গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ইত্যাদি এলাকায় যে সকল বন আমরা দেখতে পাই সেগুলো হলো পত্রঝরা বন। আর 3 নম্বর বন হলো ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন দক্ষিণ পশ্চিমের সমুদ্র উপকূল তথা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় অবস্থিত। একে সুন্দরবন বলা হয়। এই সকল বনে সুন্দরী, গেওয়া, গরান, বাইন ইত্যাদি জাতের গাছ দেখা যায়। বাংলাদেশের বনাঞ্চলে কোন কোন ধরনের বনের অবদান কত শতাংশ সে সম্পর্কে এখানে লেখা হয়েছে। 2018 সালের কৃষি ডায়েরি অনুসারে বাংলাদেশে পাহাড়ি বনের পরিমাণ 1377,000 হেক্টর। অশ্রেণীভুক্ত পাহাড়ি বনের পরিমাণ পাহাড়ি বন এবং অশ্রেণীভুক্ত পাহাড়ি বন এই দুটো মিলে বনভূমির পরিমাণ 1377,000 হেক্টর। অন্যদিকে শালবনের পরিমাণ 120,000 হেক্টর। প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের পরিমাণ 610,000 হেক্টর। বন বিভাগ সৃজিত ম্যানগ্রোভ বনের পরিমাণ 200,000 হেক্টর। জলাভূমির বনের পরিমাণ 23,000 হেক্টর। গ্রামীণ বনের পরিমাণ 774,000 হেক্টর। মোট বনাঞ্চলের পরিমাণ 3,104,000 হেক্টর। আচ্ছা, তাহলে এটা যদি মোট বনাঞ্চল হয়, বাংলাদেশের মোট আয়তনের 21.05% বন বিভাগ নিয়ন্ত্রিত। তাহলে বন বিভাগের জায়গা হলো 21.05%। একটু আগে তোমরা পড়লে যে কৃত্রিম বনের ভেতরে কি কি রয়েছে। কৃত্রিম বনের ভেতরে শ্রেণীবিভাগের ভেতরে আমরা দেখেছি সামাজিক বন একটি রয়েছে। সামাজিক বনকে অনেক সময় কমিউনিটি বনও বলা হয়। যাই হোক, সামাজিক বনে গাছপালা লাগানোকে সামাজিক বনায়ন বলা হয়। তো আমরা এখন পড়ব সামাজিক বনায়ন সম্পর্কে। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বসতবাড়ি, রাস্তা, বাঁধ, খাস ও প্রাতিষ্ঠানিক জমিতে স্থাপিত বনকে সামাজিক বন বলে। অর্থাৎ জনগণের কল্যাণে জনগণ দ্বারা সৃষ্ট বনকে সামাজিক বন বলে। এদেশে প্রাকৃতিক বন দিনে দিনে কমে যাচ্ছে। যে পরিমাণ বন আছে তাও দেশের সমগ্র অঞ্চলে সুষমভাবে বিস্তৃত নয়। এছাড়া এদেশের বৃহত্তর পাহাড়ি বন পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের সীমানা ঘেঁষে বিস্তৃত। সামাজিক বন হল গ্রামীণ জনগণের প্রয়োজনে বনায়ন পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ এবং আহরণ পর্যন্ত সকল কাজে তাদের সম্পৃক্তকরণ। সামাজিক বনায়নের প্রতিষ্ঠা সম্পর্কে বা এটার ইতিহাস সম্পর্কে ছোট করে একটু জেনে নেই। 70-এর দশকে এদেশে সামাজিক বনায়নের গোড়াপত্তন ঘটে। 1980 সালে চট্টগ্রামের বেতাগীতে স্থানীয় ভূমিহীনদের নিয়ে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয়। এছাড়া সরকারি পর্যায়ে এশিয়া উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7টি বৃহত্তর জেলা যথা দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া ও যশোর জেলায় 1982 সাল থেকে কমিউনিটি ফরেস্ট প্রকল্প গ্রহণ করা হয়। 2000 সালে সামাজিক বনায়ন কার্যক্রমকে বন আইনের আওতায় আনা হয়েছে। দেশের মধ্যাঞ্চল
উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বনের পরিমাণ খুবই কম, তাই জনসাধারণের চাহিদা পূরণের লক্ষ্যে প্রাকৃতিক বনভূমি ছাড়াও বসতবাড়ি, সড়ক, বাঁধ ও খাস জমিতে সামাজিক বন হিসাবে বনজ গাছ রোপণ করা হচ্ছে। দেশে সামাজিক বন বাগান স্থাপন করে বনজ সম্পদ বাড়ানো হচ্ছে। সামাজিক বনায়নের প্রকারভেদ। সামাজিক বনায়নকে স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে বৃক্ষ সম্পদ উৎপাদন কর্মকাণ্ড নামে অভিহিত করা হয়। অবস্থান ও প্রকৃতি অনুসারে সামাজিক বনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বরে রয়েছে বসত বন। প্রাকৃতিক প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে বসত বাড়ির চারপাশে স্বল্প পরিসরে যে গাছ লাগানো হয় তাকে বসত বন বলে। এই বনে প্রধানত ফলদ বৃক্ষ রোপণ করা হয়। একটি বাড়ি একটি খামার ধারণার মধ্যেও উল্লেখযোগ্যভাবে বসত বনের গুরুত্ব রয়েছে। এ বনের বৃক্ষগুলো হলো আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, লেবু, সুপারি, তাল ইত্যাদি। এছাড়া এ বনে কিছু কাষ্ঠল, সবজি জাতীয়, ভেষজ ও শোভাবর্ধন বৃক্ষও লাগানো যেতে পারে। বসত বনের প্রধান উপাদানগুলো হলো বসত বাড়ির উচ্চতা। বসত বাড়ি বন্যামুক্ত উঁচু স্থানে হতে হবে। বসত বাড়ির আয়তন ও মালিকানা। বসত বাড়ির আয়তন বড় এবং একক মালিকানা হলে ভালো হয়। বসত বাড়ির দিক। বসত বাড়ি পূর্ব বা দক্ষিণমুখী হলে ভালো। এতে সামনের গাছ, ফলের গাছ ও বাগান এবং অন্যদিকে বহুমুখী গাছ লাগালে ভালো হয়। বসত বাড়িতে পুকুরের অবস্থান। বড় পুকুর থাকলে এর পাড়সহ হাঁস, মাছ সমন্বিত বনায়ন করা সম্ভব। বসত বন স্থাপনের একটি সুবিধা রয়েছে, সেটি হলো এর মাধ্যমে পরিবারের সদস্যদের ফল ও সবজির চাহিদা পূরণ করা যায়। বাংলাদেশে গ্রামীণ জ্বালানি কাঠের শতকরা 85% বন থেকে আসে। এই বনের বৃক্ষের পাতা, যেমন কাঁঠাল পাতা, পশু খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং এর কাঠ আমরা পারিবারিক আসবাবপত্র তৈরির কাজে ব্যবহার করতে পারি। এবার হলো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কৃষি বন। কৃষি বন একটি ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি, যার মাধ্যমে একই জমিতে একই সাথে পর্যায়ক্রমিকভাবে বৃক্ষ, খাদ্য ফসল বা পশু খাদ্যের চাষাবাদের মাধ্যমে জমির সার্বিক উৎপাদন বৃদ্ধি করা। ইক্রাফ, ICRAF, এটি একটি সংস্থা। এই সংস্থার মতে কৃষি বন বলতে সম্মিলিত ভূমি ব্যবস্থার পদ্ধতি ও পর্যালোচনা ব্যবস্থাপনাকে বোঝায়, যেখানে পরিকল্পিতভাবে একই জমিতে কৃষি ফসলের সাথে স্থান ও স্তর বিন্যাস করে বহুবর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদ ও পশু পালন করা যায়। এই পদ্ধতিতে একই জমি থেকে একই সময়ে ফসল, কাঠ, জ্বালানি, ফল এমনকি পশু পাখি উৎপাদন করা সম্ভব। কৃষি বনায়নের ক্ষেত্রে চারপাশে পাতা পড়ে না এবং কম ছায়া প্রদান করে এমন প্রজাতির গাছ নির্বাচন করতে হবে, যেমন
বাবলা, তাল, খেজুর, খয়ের, শিরীষ, নারিকেল, ডালিম ইত্যাদি। অন্যদিকে মাঠ ফসল নির্বাচনে ছায়া সহনশীল ফসলকে প্রাধান্য দিতে হবে। কৃষি বনায়নের প্রধান সুবিধা হল কৃষকের কর্মসংস্থান ও আয় বাড়ে এবং ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। এই বন জমির ভূমিক্ষয় রোধ করে, জমিতে জৈব পদার্থের মাত্রা বাড়িয়ে জমিকে উর্বর করে। এই ছবিতে তোমরা একটি কৃষি বন দেখতে পাচ্ছ, যেখানে একটি ঘর রয়েছে, ঘরের পেছনে ফল গাছ রয়েছে, পরিবারের সদস্যরা এখানে কাজ করছে এবং এখানে ছেলেমেয়েরা চারা গাছ রোপণ করছে। আচ্ছা, এরপরে আরেকটি হলো প্রাতিষ্ঠানিক বন। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের আঙিনায় ও মাঠের পাশে ফলদ, কাষ্ঠল ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে যে বন তৈরি করা হয় তাকে প্রাতিষ্ঠানিক বন বলে। এ ধরনের বনের প্রধান বৃক্ষগুলো হলো কৃষ্ণচূড়া, সোনালু, নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, দেবদারু, বোতল ব্রাশ, তাল, বকুল ইত্যাদি। আচ্ছা, রাস্তাঘাট ও খাস জমির বন বা সড়ক বন। সড়কের দুপাশে গাছ লাগিয়ে যে বন তৈরি করা হয় সেটাকে আমরা বলি সড়ক বন। সেখানে আমরা অনেক সময় রেল লাইনের দুধারেও আমরা বন তৈরি করি। বাংলাদেশের মতো জনবহুল দেশে ভূমি সংকট একটি প্রধান সমস্যা। সামাজিক বনায়নের মাধ্যমে সরকারি বনভূমির পাশাপাশি জনগণের অংশদারিত্বের ভিত্তিতে প্রান্তিক ভূমি যেমন সড়ক, রেল লাইন, বাঁধ, এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের পতিত ভূমিতে গাছ লাগিয়ে যে বন তৈরি করা হয় তাকে রাস্তাঘাট ও খাস জমির বা সড়ক বন বলে। এই বনায়নের উপযোগী জাতের বৃক্ষ হল রেইন ট্রি, মেহগনি, নিম ইত্যাদি। এর মাধ্যমে ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে। তো আজকে আমরা এইটুকুই শিখলাম। পরবর্তী ক্লাসের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।